এবার চলে আসছি প্রশ্ন উত্তর পর্ব। আপনারা যারা প্রশ্ন করতে চান তারা রেজ ইউর হ্যান্ড অথবা মেসেজের মাধ্যমে আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আমরা প্রশ্ন নিচ্ছি জুনায়েদ আহমেদের কাছ থেকে। আসসালামু আলাইকুম। আমাকে কি শোনা যাচ্ছে? জি, শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা, আমি জুনায়েদ তৌফিক, আমি বি ফার্ম ফাইনাল ইয়ার স্টুডেন্ট, রাজশাহী ইউনিভার্সিটি। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি মেনশন করেছিলেন মাল্টিপল ফর্মুলেশনটা ডেভেলপ করে সেটার হচ্ছে স্ট্যাবিলিটি স্টাডিজ করা হয়। তো মাল্টিপল ফর্মুলেশন যে তৈরি করা হচ্ছে এটা কি ট্রায়াল এন্ড এরর বেসিসেই করা হয় নাকি কোনো সফটওয়্যার যে অপটিমাল যে ফর্মুলেশনটা এটা তারা সাজেস্ট করে দিচ্ছে, এরকম মানে ফর্মুলেশনটা কিভাবে হচ্ছে? এটা কি এক্সিস্টিং ওই কম্পেন্ডিয়া মেইনটেইন করে হচ্ছে নাকি নতুন কোনো ইনোভেশনের জায়গাটা কোথায়? আচ্ছা, গুড কোশ্চেন। ইনোভেশনের জায়গাটা কোথায়? ইটস আ ভেরি গুড কোশ্চেন। Actually, we in Bangladesh, we are the generic manufacturer. We do the generic product development activities. Okay, so এইখানে generic product development এর ওই যে বলেন ANDA সাবমিশন বলে, ইউএস এর ক্ষেত্রে ANDA সাবমিশন করা হয়। তো আমরা বাংলাদেশ থেকে অনেক ক্ষেত্রে ANDA সাবমিশন করা হয়, বাট ফর দ্য লোকাল মার্কেট, ডোমেস্টিক মার্কেট, আমরা আমাদের যে কাজটা এখানে হচ্ছে যে আসলে একটা প্রোডাক্টকে এর ফর্মুলেশনটা কিন্তু আমাদের দেওয়া থাকে মিন্স যে উই ডু ফলো দ্য RLD, দ্যাট ইজ দ্য রেফারেন্স লিস্টেড ড্রাগ। উই ডু ফলো দ্য ইনোভেটর এই প্রোডাক্টটাতে যেই এক্সিপিয়েন্ট ইউজ করেছে, যেই কোয়ান্টিটিতে ইউজ করেছে, উই ট্রাই টু ফলো দ্যাট। But the thing is, how you will do the reverse engineering, how you will unveil the formulation, এইটা একটা চ্যালেঞ্জিং ওয়ার্ক। এবং এইটা এই রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমরা যে ফর্মুলেশন বা কম্পোজিশনটাকে যে আনভেল করি, এবং এরপরেও এখানে যেটা করা হয় যে আমরা মোস্ট অফ দি ক্ষেত্রে we try to meet the compendia. Compendia means British Pharmacopoeia, means US Pharmacopoeia. Mainly Bangladesh আমরা এই দুইটাকে মিট করতে চাই ফিনিশ প্রোডাক্টের ক্ষেত্রে, as well as র মেটেরিয়ালস এর ক্ষেত্রে বা API এর ক্ষেত্রে আমরা এটা মিট করতে চাই। তো এইখানে যে চ্যালেঞ্জটা হলো যে এই যে আমরা ফর্মুলেশনটা পেলাম, বাট আমরা যে এপিআইটা পাচ্ছি as well as the excipient পাচ্ছি, এইটা কিন্তু not the same grade as the innovator are using. So আমি যখন এই এপিআইটা ইউজ করে এই এপিআই আমি কোন গ্রেডটা ইউজ করতেছি, কোন পলিমরফিক ফর্মটা ইউজ করতেছি, কোন পার্টিকেল সাইজটা ইউজ করতেছি, এইটা কিন্তু আমাদেরকে সিলেক্ট করতে হয়। এবং এটা আমরা কিসের বেসিসে সিলেক্ট করে থাকি যে আমার আসলে ফিনিশ প্রোডাক্টের আমার স্পেকটা কি, রিকোয়ারমেন্টটা কি। এটাকে বলে যে প্রথমত আমরা এই প্রোডাক্ট ডিজাইনের সময় আমরা যেটা করে থাকি যে একটা কিউটিপিপি, কোয়ালিটি টার্গেট প্রোডাক্ট প্রোফাইল ঠিক করে থাকি। এই যে কোয়ালিটি টার্গেট প্রোডাক্ট প্রোফাইল আমরা সিলেক্ট করলাম, সেখানে এই প্রোডাক্টটার ডোজেস ফর্ম কি হবে, স্ট্রেংথ কি হবে, এর ডিজলিউশনের যদি ট্যাবলেট হয় বা ক্যাপসুল হয় তাহলে ডিজলিউশন প্রোফাইলটা কিরকম হবে, কত মিনিটে কত পার্সেন্ট ডিজলভ হবে, কোন মিডিয়াতে এটা যাবে, এই সবগুলো জিনিসকে আগে ঠিক করা হয়। ওই টার্গেট মানে আমি যখন একটা টার্গেটকে সেট করি, দেন ওই টার্গেটটাকে মিট করার জন্য তখন আমি আমার এই ম্যাটেরিয়ালস দ্বারা, আমার হাতে যে ম্যাটেরিয়ালস আছে সেই ম্যাটেরিয়ালসের বিভিন্ন পলিমরফিক ফর্ম, পার্টিকেল সাইজ, এইগুলোকে ইউজ করে দেন আমি আমার যেই প্রসেসটাতে করতেছি সেই প্রসেসের মধ্যে কোনটা সেই আমার ডিজাইন আইডিয়াটাকে মিট করতেছে। এই মিট করার পরে আবার দেন আমরা তখন এটাকে স্ক্রিনিং করি কিভাবে, স্ট্রেস কন্ডিশনে সেটাকে রাখা হয়, লাইক 60 ডিগ্রি টেম্পারেচারে রাখার পরে ওটা কিভাবে বিহেভ করতেছে, কোন ফর্মুলেশনটা। এখানে আসলে নট অনলি দ্য ফর্মুলেশন, বিকজ ফর্মুলেশনটা কিন্তু আমরা জানি, বাট হিয়ার দ্য পার্টিকেল সাইজ, হিয়ার দ্য ময়েশ্চার কন্টেন্ট, হিয়ার দ্য অল আদার থিংস, কিভাবে এটাতে করতেছে, এটার কম্প্রেশন ফোর্স, দ্যাট ইজ হার্ডনেস,
এগুলো কিভাবে ইম্প্যাক্ট ফেলতেছে, এই জিনিসগুলোকে স্ক্রিন করা হয়। হ্যাঁ, আমরা যত ইজিলি এই জিনিসটাকে বলতেছি যে আমরা তো কম্পোজিশনটা পেয়ে যাচ্ছি, বাট আফটার হ্যাভিং দ্য কম্পোজিশন and the things we are doing here is also very, very crucial, because only a minor change can change your dissolution pattern, can change your impurities, impurity profile. So things are very practical and very, very complicated in most of the cases. So আমার মনে হয় যে আমি তোমার ইয়েটাকে কিছুটা ক্লারিফাই করেছি। হ্যাঁ, আমি আর একটু জানতে চাচ্ছিলাম যে যেহেতু আমার কম্পোজিশনটা জানি as well as প্রপোর্শন কতটুকু লাগতেছে কোন ইনগ্রিডিয়েন্টটা, তো আমাদের এখানে ভ্যারিয়েবলটা হচ্ছে যে আমরা যেই র ম্যাটেরিয়ালটা পাচ্ছি সেটা ওই গ্রেড অনুসারে ভিন্ন হয়। তারপরে আমরা যে ফাইনাল ফর্মুলেশন যেটা বাজারে ছাড়তেছি সেটা আর কি কম্পোজিশনে কোনো চেঞ্জ আসে আমরা যেটা মানে রেডিমেড পাচ্ছি সেখান থেকে? got it, I got your question. এইখানে আসলে এই যে আমরা ফর্মুলেশনটা পাওয়ার পরেও আমরা লেট আস সাপোজ আমি ফর্মুলেশনটা পেয়েছি, পেয়ে আবার ওই ফর্মুলেশন দিয়ে আমরা ডিটি মিট করতেছে না, এবং এই ক্ষেত্রে আবার আমরা অনেক ক্ষেত্রে আমরা ইনোভেটরের প্রোডাক্টটাকে আমরা পারচেস করে ওই প্রোডাক্টটাকে আমরা ক্যারেক্টারাইজ করি যে তার ডিটি কত, তার ডিজলিউশন কত, তার হার্ডনেস কত, তার কি বলবো যে এসএ কত, ইম্পিডিস কত। সো তাদের প্রোডাক্টটাকে ক্যারেক্টারাইজ করে একটা করা হয়, একটা ডাটা ক্রিয়েট করা হয়। দেন এটা কি ইন-হাউস স্পেসিফিকেশন? নো, দিস ইজ নট ইন-হাউস স্পেসিফিকেশন। এটা হচ্ছে যে তার প্রোডাক্টটাকে যেটা, এটাই একটা রেফারেন্স স্পেসিফিকেশন। যে অনেক সময় হয় কি যে আমার প্রোডাক্টটা এমনও হয় যে কম্পেন্ডিয়াতে একটা মানে কম্পেন্ডিয়াতে আসলে সব প্রোডাক্ট তো কম্পেন্ডিয়াতে দেওয়া থাকে না, কম্পেন্ডিয়া যখন দেওয়া থাকে তখন আমরা কিন্তু ওই প্রোডাক্টটা পারচেস করি না, তখন কম্পেন্ডিয়াটাকে আমরা ফলো করার চেষ্টা করি যে কম্পেন্ডিয়াতে ডিজলিউশনের রেঞ্জটা কত দিছে, কত পার্সেন্ট, কত মিনিটে, কোন মিডিয়াতে, এগুলো যখন সবকিছু বলে দেওয়া থাকে তখন আমরা ওইটাকে মিট করার চেষ্টা করি। হ্যাঁ, এখানে সংক্ষেপে আরেকটা জিনিস বলে থাকি যে যখন আমরা জেনেরিক ড্রাগ ডেভেলপ করবো, সো ইউ আর মেকিং অ্যান আপেল লাইক টু লাইক, মানে আমি কিন্তু ওই আপেলের চাইতে ভালো আপেল তৈরি করলে হবে না, ওইটার মতোই তৈরি করতে হবে। সো দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ, যে আমাকে একটা তৈরি করতে হবে, একটা আপেল তৈরি করতে হবে যেটা কিনা আমার সামনে দেওয়া আছে, যে ওইটার মতোই হইতে হবে, আমি ওইটার চাইতে ভালো করতে পারবো না। দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ। ধন্যবাদ স্যার, আশা করি সে প্রশ্নের উত্তর বুঝতে পেরেছে। এবারে প্রশ্ন নিচ্ছি অসীম কুমার। গুড ইভিনিং। গুড ইভিনিং। শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা গেলে আমরা বলবো। হ্যাঁ ভাই, আমি অসীম কুমার, 22nd ব্যাচ। আমি রেডেটায় আছি প্রোডাক্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে ডেপুটি ম্যানেজার হিসেবে। আমার কিছু কোশ্চেন আছে ভাই। থ্যাংক ইউ ভাই। কোশ্চেন গুলো হচ্ছে আমার নিজের জন্য, আবার যারা নতুন আছে তাদেরকেও হেল্প করবে, সেই জন্য আসলে কোশ্চেন গুলো করা। আমি বেশ কয়েকটা কোশ্চেন লিখে রাখছি। প্রথমে জাহাঙ্গীর ভাইয়ের কিছু কোশ্চেন আছে। ভাইয়া তার প্রেজেন্টেশনে বিভিন্ন ইকুইপমেন্ট যেমন এসপিএলসি, জিসি, এএস এগুলোর কথা বলেছেন। তো আমার কোশ্চেন ভাইয়ার কাছে, ভাইয়া যদি স্পেসিফিক্যালি কোন ধরনের মলিকুলের জন্য কোন অ্যাপারেটাসটা চুজ করা হয়, যেমন উনি বলেছিলেন যে ভোলাটাইল হলে একরকম, অর্গানিক সলভেন্ট গুলোর ক্ষেত্রে একরকম, বা যেগুলো মেটাল হয় সেগুলোর ক্ষেত্রে একদম, সেগুলো যদি আমাদেরকে একটু স্পেসিফিক ভাবে বলে দেন নতুনদের জন্য বা আমাদের জন্য একটু সুবিধা হয় জিনিসগুলো জানা। বেসিকটা দিয়ে দিই তাহলেই হবে। হ্যাঁ স্যার, 1-2 মিনিট বেশি আলোচনা করার দরকার নেই, আমি বেসিকটা একটু দিয়ে থাকি। সেটা হচ্ছে যে আমাদের আমাদের মলিকুল গুলো, হ্যাঁ এখন আমাদের দেখতে হবে যে এই স্পেসিতে কোন মলিকুল গুলো আসলে রেসপন্স করে, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো ওই প্রথমে আমি যেটা দেখবো হচ্ছে যে আমার মলিকুলার স্ট্রাকচারটা দেখবো। স্ট্রাকচার উইল সে, মানে একটা মলিকুলার স্ট্রাকচার বলে দিবে যে এটা আমি কোন টেকনিকে যেতে পারি, ঠিক আছে। এখন যেসব মলিকুলে আমরা স্ট্রাকচারে দেখতে পাই যে কি ডাবল বন্ড থাকে, ট্রিপল বন্ড থাকে, দ্যাট মিনস অক্সোক্রোম, অর্থাৎ ইভি লাইট অ্যাবজর্ব করার ক্ষমতা যদি যেসব মলিকুলের স্ট্রাকচারে থাকে সেগুলো ডেফিনেটলি ইভিতে এবং ইভি স্পেকট্রোফটোমিটার এবং এইচপিএলসি তে রেসপন্স করবে, নিঃসন্দেহে রেসপন্স করবে।
তার মানে হচ্ছে যে যেসব মলিকুল নর্মালি ইভিতে রেসপন্স করে সেগুলো এইচপিএলসি তেও রেসপন্স করবে, অর্থাৎ স্ট্রাকচারের কারণে। ডাবল বন্ড, ট্রিপল বন্ড থাকলে এবং অক্সোগম বলা হয়, এগুলো অক্সোগম থাকলে, তারপরে কার্যকারী ফাংশনাল গ্রুপ থাকলে, এবং সেই ফাংশনাল গ্রুপে যদি ডাবল বন্ড থাকে, এটা জাহাঙ্গীর, হচ্ছে একটা বেসিক কেমিস্ট্রি, তাহলে আমরা এগুলো এইচপিএলসি তে রেসপন্স করবে। ঠিক আমি আছে? একটু ইন্টারফেয়ার করবো জাহাঙ্গীর। এই হ্যাঁ, জিনিসগুলো কিন্তু বিষয়টা কিন্তু এরকম না। আমরা এই যে ডাবল বন্ড ট্রিপল বন্ড দেখে কিন্তু আমরা যতটুকু সিলেক্ট করি, ভেরি বেসিক, বাট আমরা কিন্তু কম্পেন্ডিয়াতে করি। আমাদের যে অ্যানালিটিক্যাল মেথড, এখন আমি কোথায় যাব, কোনটা সিলেক্ট করব, সেটা তো আমার প্রেজেন্টেশনে ছিল। প্রথমে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে যে আমি আমার এই যে আমি যে প্রোডাক্টটা ডেভেলপ করেছে, এফআরটি যেটা ডেভেলপ করেছে, এটা আমার কম্পেন্ডিয়াতে আছে কিনা, মনোগ্রাফ হিসাবে, প্রোডাক্টের মনোগ্রাফ হিসাবে কম্পেন্ডিয়াতে আছে কিনা। কম্পেন্ডিয়াতে যদি সেটা থাকে তাহলে কম্পেন্ডিয়াতেই ডিজলিউশন মেথড, এসএ মেথড সেখানে থাকে, এবং সেখানে বলেই দেওয়া থাকে যে এটা এইচপিএলসি তে করতে হবে, বা এটা অ্যাটমিকে করতে হবে, বা এটা জিসি তে করতে হবে। দ্যাট ইজ ক্লিয়ার। বাট ও যেটা কোশ্চেন করেছে যে আমি হোয়াই আই চয়েস, মানে এখন কম্পেন্ডিয়া কেন এইচপিএলসি চয়েস করেছে, কম্পেন্ডিয়া স্যার, একজন আমাদেরকে প্রশ্ন করেছে, আমরা প্রশ্ন নিতে চাচ্ছি, আর&ডি তে জয়েন করার জন্য কি কি স্কিল ডেভেলপ করা উচিত এবং কোনো স্পেশাল রিকোয়ারমেন্ট লাগে কিনা, এই বিষয়ে যদি বলতেন। কোশ্চেনটা একটু শর্ট করে দিই, কারণ হচ্ছে যে তাহলে আমরা কি ক্লিয়ার, এইচপিএলসির জন্য আমার এই ধরনের স্ট্রাকচার লাগবে। যেমন জিসি তে কি ভোলাটাইল অর্গানিক সলভেন্ট হলে আমরা জিসি তে যাবো, আবার যেগুলো মেটাল কম্পাউন্ড, যেগুলো এইচপিএলসি তে রেসপন্স করবে না, সেগুলো আমরা অ্যাটমিকে যাবো। দ্যাট ইজ ওকে। হ্যাঁ, এটা জাস্ট বেসিক কনসেপ্ট আর কি। আচ্ছা, এরপরে আর&ডি তে জয়েন করলে কোন ধরনের ভাইভাতে এই ধরনের প্রশ্ন স্কিল লাগবে? জিজ্ঞেস তো করা হয়। আর&ডি তে জয়েন করার জন্য মূলত ফার্মাসিউটিক্যাল টেকনোলজিটা বেশি বেশি ভালো নলেজ থাকতে হবে। অ্যানালিটিক্যাল টেকনোলজি, এটা সম্পর্কে ভালো জানতে হবে, এবং পাশাপাশি হচ্ছে বিভিন্ন ধরনের গাইডলাইন, এগুলো ভালো জানতে হবে। আইসিএস গাইডলাইন, এফডিএ, পিক্স, তারপরে ডাব্লিউএসএ গাইডলাইন, এই ধরনের গাইডলাইন, পাশাপাশি হচ্ছে টেকনিক্যাল যে ইয়েগুলো, অ্যানালিটিক্যাল স্কিল গুলো থাকতে হবে, এবং ফর্মুলেশনের জন্য মূলত ফার্মাসিউটিক্যাল টেকনোলজির যে ডোজেস ফর্ম গুলো আছে, এগুলোর মূলত ভালোভাবে জানতে হবে আর কি। জানলে ইনশাল্লাহ। এখানে জাহাঙ্গীর, আমি জাহাঙ্গীরের সাথে একটু অ্যাড করি। জিনিসটা হচ্ছে, যেহেতু আমরা আর&ডি তে যদি কাজ করতে চাই, তো আর&ডিটা হচ্ছে কি যে ফ্যাক্টরি সবগুলো ডিপার্টমেন্টকে কভার করে। যে আমি বলেছি যে ইটস লাইক এ মিনি একটা কিচেন রুম এটা। হ্যাঁ, তো ও কিচেন রুমে কি হয়, ও কিচেন রুমে যে রান্না হয়, ওই যে টেস্ট হয়, সেটাই কিন্তু পরবর্তীতে সবাই খায়, তাই না? তো এখানে কিন্তু এই যে অল্প করে যে রান্নাটা হচ্ছে, এবং এখানে অল্প জিনিসটাকে টেস্ট করে সবকিছু ঠিকঠাক করা হচ্ছে, সেটার বেসিসে কিন্তু বড় বড়, তখন এখানে 10,000 ট্যাবলেট করা হয়েছে, এই 10,000 ট্যাবলেটের বেসিসে 10 লাখ ট্যাবলেট বানানো হচ্ছে। তো এখন তাহলে যারা আর&ডি তে জব করবে, তাদের কি ধরনের প্রিপারেশন থাকা দরকার, বা এইটা যদি কোশ্চিন হয়, তাহলে এটা যদি আমি কোশ্চিন হয়, তাহলে আমি বলবো এরকম যে আর&ডি তে জব করতে গেলে তো ফ্যাক্টরিতে জব করতে, তো ফার্মাসিউটিক্যাল টেকনোলজি তাকে জানতে হবে, এটা নিয়ে কোনো ইয়ে নাই। স্যার, আমি আরেকটু অ্যাড করে দিই, সরি ফর ইন্টারাপশন। ছাত্র জীবন থেকে মানে কিভাবে ওইটার জন্য প্রিপারেশন নিতে পারি? ছাত্র জীবন থেকে এটার জন্য যে প্রিপারেশনটা নিতে হবে, গুড কোশ্চেন, সেটা হচ্ছে যে বুঝে ইয়ে করতে হবে। আমি যে জিনিসটাই পড়বো সেইটা আমার একদম খুবই ক্লিয়ার হইতে হবে। কিরকম ক্লিয়ার হইতে হবে? 1+1, এটা যে সবাই আমরা জানি, তো এরকম ক্লিয়ার হইতে হবে। আমি লেট আস সাপোজ আমি ইয়ে করতেছি যে পার্টিকেল সাইজ, তো এই পার্টিকেল সাইজ আমার একটা প্রোডাক্টের ক্ষেত্রে বা সলিবিলিটি, আমাদের সলিবিলিটি তো ডিপার্টমেন্টে পড়ানো হয় না, তো এই সলিবিলিটির সাথে পার্টিকেল সাইজের কি রিলেশন, বা সলিবিলিটি কোন কোন ফ্যাক্টরের সাথে রিলেটেড, এই জিনিসটা লেট আস সাপোজ আমরা ডিপার্টমেন্টে পড়ে থাকি, বা পড়ে আসছি, বা পড়বো। এখন সলিবিলিটি যে কিভাবে সলিবিলিটির সাথে অন্যান্য ফ্যাক্টর গুলো, লাইক টেম্পারেচার, like particle size,
লাইক প্রেশার এগুলো বা মেকানিক্যাল প্রেশার এগুলো কিভাবে রিলেটেড। এখন যদি টেম্পারেচার বাড়লে আমার সলিবিলিটি বাড়বে, এটা আমরা সবাই বুঝি। পার্টিকেল সাইজ যদি কমে বা বাড়ে তাহলে এটা কি হবে? তো এই জিনিসগুলো যাতে আমরা চোখ বন্ধ করে ইমাজিন করতে পারি যে সলিবিলিটির সাথে মানে আমার অন্য জিনিসগুলো ফিজিকো কেমিক্যাল যেগুলা বা ফিজিক্যাল যে প্রপার্টিস গুলো আছে সেগুলো কিভাবে জড়িত। তো এই জিনিসটা যাতে মানে প্রত্যেকটা জিনিস যাতে আমরা একটা ট্যাবলেট খাওয়ার পরে এটা কিভাবে কাজ করবে, এটা মানে অ্যাবজর্পশনের সাথে কি বলবো যে অ্যাবজর্পশনের সাথে আর রেট লিমিটিং ফ্যাক্টর গুলো কি কি আছে। এই ট্যাবলেট যে ডিসইনটিগ্রেশন হয়ে যাবে, ডিসইনটিগ্রেশনের পরে একটা সলিউশনে যাবে, সলিউশনে যাওয়ার পরে এটা অ্যাবজর্পশন হবে। এই অ্যাবজর্পশনের জন্য তার এই যে জিআই ব্যারিয়ারে এখানে যে পিকে ভ্যালু আছে, এই পিকে ভ্যালুগুলো ওই ড্রাগের পিকে ভ্যালুটা কিভাবে এটাকে এফেক্ট করবে। পিকে ভ্যালুর সাথে আবার কিন্তু সলিবিলিটির একটা রিলেশন আছে। তো সো সো এই যে একটার সাথে আরেকটা যে রিলেশন, এই জিনিসগুলো ফ্রম দ্য ভেরি বিগিনিং আমি যেটাই শুনবো একদম ক্লিয়ার আমার কাছে, আমি যাতে চোখ বন্ধ করলে ওটা সম্পর্কে একটা ইমেজ দেখতে পারি। এইভাবে করে প্রিপারেশনটা নিতে হবে একদম স্টুডেন্ট লাইফ থেকে। আমি কি জিনিসটা একটু কমপ্লেক্স করে বললাম? ভাই আমি একটু অ্যাড করতে চাই। শিওর শিওর। হ্যাঁ শিওর। হ্যাঁ, আমি একটা কথা বলি যে আমাদের ছেলেরা বা অনেকে মনে করে কম্পেন্ডিয়াতে ফর্মুলা থাকে। কম্পেন্ডিয়াতে কিন্তু ফর্মুলা থাকে না, এটা মনে রাখতে হবে ফার্মাসিস্ট আমরা যারা। আর আরেকটা জিনিস, যারা আর&ডি তে চাকরি করতে চাই, ম্যাথে কিন্তু মোটামুটি হিসাব নিকাশ থাকে। আমরা ফার্মাসিস্টরা মনে করি যে ম্যাথ আমাদের কোনো কাজে লাগে না, এরকম কিন্তু না। মশুর ভাইয়া মনে হয় আমার সাথে একমত হবে এই দুইটা বিষয়ে। আর বশির ভাইয়ের কাছে আমি আরেকটা জিনিস জানতে চাইবো যে এই যে আপনি আমাদের বিভিন্ন ফর্মুলেশনের যে আর&ডি সম্পর্কিত যে ইনফরমেশন গুলো পাওয়া যায়, এই যে সোর্স গুলো থেকে আমরা বা যে নতুন যারা ফার্মাসিস্ট আছে তারা ইনফরমেশন গ্যাদার করতে পারে আর&ডি, ইনোভেটর, প্রোডাক্ট এই রিলেটেড জিনিসগুলো থেকে, বিভিন্ন সোর্স বা ওয়েবসাইট এগুলো। আশিস তুমি ভালো একটা কথা বলেছো। বেসিক্যালি তুমি যে ম্যাথের কথা বললা, আমি ওইটাকেই বলতে চেয়েছি যে যারা এখানে আসবে মিনস যারা ফার্মেসিতে পড়ে, আই থিঙ্ক তাদের অ্যানালিটিক্যাল যে ক্যাপাবিলিটিটা, হ্যাঁ অ্যানালিটিক্যাল ক্যাপাবিলিটিটা আই থিঙ্ক ভালোই থাকে এবং ভালো থাকতে হবে। হ্যাঁ, বিশেষ করে আর&ডিতে জব করতে গেলে, বিকজ অ্যানালিটিক্যাল আসলে এই সায়েন্সের তো আসলে একটার সাথে খুবই ইন্টারলিঙ্কড। অ্যানালিটিক্যাল যে কোনো একটা জিনিসকে অ্যানালাইসিস করার যে আচ্ছা এর যার যত বেশি হবে তত বেশি রিস্ক হবে, সে তত বেশি ফোরসি করতে পারবে। এবং দিস ইজ ভেরি ইন্টারলিঙ্কড। এবং অশিস খুবই ভালো বলেছো যে আর&ডিতে জব করার জন্য বোথ অ্যানালিটিক্যাল এবং ফর্মুলেশনে এই যে ম্যাথমেটিক্যালের যে ম্যাথমেটিক্সের যে এটা তো আসলেই ভালো একটা থাকতে হবে। মানে আমার কথা হচ্ছে তো যেটা আমরা পড়বো সেটা আমাদেরকে খুবই ক্লিয়ার ধারণা থাকতে হবে সেটা। হ্যাঁ, আমি যতটুকুই পড়বো সেটা সম্পর্কে আমার ক্লিয়ার ধারণা থাকতে হবে, যেটা মানে আশিসের প্রশ্নটাতে আসলে যে আমি একটা বলি, আমি যখন ইন্টারমিডিয়েট ফিজিক্সে এই যে পরবশ কম্পন মুক্ত কম্পাঙ্ক, তারপরে হচ্ছে যে নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয়ার ফিউশন, এগুলো যখন আমরা পড়েছিলাম তখন আমাদের টিচার আমাদেরকে পড়াচ্ছিল কি যে পরবশ কম্পাঙ্ক কি। উনি বলতেছিলেন যে একটা ছেলে যখন তার নিজের কম্পাঙ্কে কম্পিত হয়, সে কারো কথা শুনতে চায় না, তার বাবা মাকে সে ভালোবাসবে, সে বাবাকে দেখাশোনা করবে। তো সে যখন বিয়ে করলো, তো বিয়ে করার পর তখন প্রথমে বইয়ের কথা শুনে না, ওয়াইফের কথা শুনে না। তো আস্তে আস্তে তখন কি করলো, সে তখন তার আস্তে আস্তে তার বইয়ের কথা শুনতে শুরু করলো, ওয়াইফের কথা শুনতে শুরু করলো। এই যে যখন একটা সুরশলাকে যখন করা হয়, মানে কম্পিত করা হয়, তখন প্রথমে তার নিজের কম্পাঙ্কে কম্পিত হয়, কিন্তু যতই সময় যায় তখন তার নিজের কম্পাঙ্কে হারিয়ে অন্যের কম্পাঙ্কে কম্পিত হতে থাকে। এই যে তার ওয়াইফের কম্পাঙ্কে যখন কম্পিত হতে থাকে এবং একটা সময় পর সে সম্পূর্ণরূপে তার ওয়াইফের কম্পাঙ্কে কম্পিত হয়, এইটাকে পরবশ কম্পন বলে। মানে এইখানে আমি এই কথা দ্বারা যে বুঝাতে চাইলাম যে আমাকে ওই জিনিসটা আমার মাথার মধ্যে ক্লিয়ার একটা ইমেজ থাকতে হবে যে আমি যে জিনিসটা পড়তেছি সেটা আসলে কি, আমি যদি চোখ বন্ধ করলে বুঝতে পারি। এইটাই
আমি বললাম। আর আশিস যেটা বললো যে কোন কোন সোর্স থেকে আমরা পড়তে মানে জানতে পারি একটা ড্রাগ সম্পর্কে, তো আশিস হচ্ছে যে এইটা আমরা তো আহ, আহ, যে এফডি এর ইয়েটা যদি আমরা বলি যে তারপরে আমরা যদি ইউরোপিয়ান যে ইটা আছে এবং ডাব্লিউএসও যে আছে, এই কয়েকটা সোর্সের মধ্যে থেকে যেন আমরা যদি এফডি এর ডাটাবেজে যদি আমরা যাই, তাহলে অরেঞ্জ বুক হচ্ছে ফর দা for those products other than the biological drug. বায়োলজিক্যাল ড্রাগের ক্ষেত্রে কিন্তু আমরা এটা করে বলি পার্পল বুক। হ্যাঁ, পার্পল বুকে গেলে কিন্তু আমরা যেমন হচ্ছে যে রিটুক্সিমাব, ট্রাস্টুজিমাব, বিভিন্ন ধরনের যে ম্যাপ গুলো আসছে না এখন, এইগুলো যদি আমরা পেতে চাই তাহলে আমাকে পার্পল বুক সার্চ দিতে হবে। আর আমি যদি অন্যান্য স্মল মলিকিউলস গুলোকে যদি আমি সার্চ দিতে চাই, আমি যদি ইনফরমেশন কালেক্ট করতে চাই, তাহলে আমি অরেঞ্জ বুকে যাবো। তো অরেঞ্জ বুকে গেলে আমি প্যাটার্ন পাবো। হ্যাঁ, আর এমনি যদি অরেঞ্জ বুকে গেলে আমি প্যাটার্ন পাবো, প্যাটার্ন আমার কম্পোজিশন থাকবে, দেন আমার প্রসেস থাকবে যে আমি কিভাবে এটাকে বানাবো, অনেকগুলো ফর্মুলেশন নিয়ে অনেকভাবে তারা কাজ করে ফাইনালি একটাকে তারা তখন একটা সাজেস্ট করে একটা কনক্লুশনে আসে যে এই অ্যামাং দিস এই 10টা ইয়ের মধ্যে এই প্রসেসটা এই ফর্মুলেশন। এছাড়া আমরা যদি জাস্ট একটা মলিকুল দিয়ে এফডিএ ব্র্যাকেটে যদি এফডিএ দিয়ে দিই, তাহলে আমরা এফডিএ লিটারেচারটা পাই, ইন্ডিভিজুয়াল লিটারেচারটা পাই। তারপরে হচ্ছে যে আমরা যদি ইমা দিয়ে দিই, তাহলে আমরা একটা হচ্ছে তারপরে এইভাবে করে আমরা ইউরোপিয়ান ইউনিয়নে দিয়ে পেতে পারি। তারপরে হচ্ছে এসপিসি যদি আমরা দিয়ে দিই, তারপরে সেটা আমরা সামারি অফ প্রোডাক্ট ক্যারেক্টারিস্টিক হিসেবে, তারপরে এইভাবেই মেইনলি ইয়ে করা হয় যে ওই মলিকুলটার নাম দিয়ে, দেন আমি যদি ডাব্লিউএইচও ব্র্যাকেটে দিয়ে দিই, আমি যদি ইউকে মিটারে দিয়ে দিই, বা ইমা যদি দিয়ে দিই, বা এফডিএ যদি দিয়ে দিই, তাহলে ওই আরএক্স লিস্টের যে এফডিএ দিতে আরএক্স লিস্ট আসবে। আর আমি প্যাটেন্টের ক্ষেত্রে যেতে গেলে আমাকে হচ্ছে যে to the orange book or to the purple book, এভাবে দিতে হবে। This is the Indian nutshell. থ্যাংক ইউ স্যার, রেলেভেন্ট করে কোশ্চেন করো। ধন্যবাদ ভাই। এবং অলসো ধন্যবাদ অশোক অসীমকে অনেক অনেক ধন্যবাদ পার্টিসিপেট করার জন্য। কততম ব্যাচ তুমি? 22nd ব্যাচ ভাই। ও 22nd ব্যাচ, থ্যাংক ইউ। আশিস তুমি যদি কিছু অ্যাড করতে চাও, আশিস তুমি যদি কোনো অ্যাড করতে চাও এখানে, সেটা বলতে পারো। ভাইয়া আপনি যা বলছেন সেগুলোই ঠিক আছে, আমরাও এগুলো দেখি আপনার কাছ থেকে। ওই যে কিছু নতুন শিখলাম যে ব্র্যাকেটের ভিতর ইউকেএমএইচআরএ বা ডাব্লিউএইচও দিয়েও সার্চ করে ভালো ইনফরমেশন পাওয়া যায়। আপনি যে পার্পল বুক, অরেঞ্জ বুক বললেন, এগুলো আগে জেনেছিলাম, আপনার কাছ থেকে আরো ওই যে নতুন টেকনিক গুলো শিখলাম, এগুলোই লাভ আমাদের জন্য। আপনাদের সাথে বসলে এই লাভগুলোই ভালো আমাদের জন্য শেখা হলো, এবং নতুনরাও শিখতে পারলো আপনাদের মাধ্যমে অনেক কিছু। ধন্যবাদ ভাই। ওকে ওকে, অসংখ্য ধন্যবাদ ঠিক আছে। শুধু নেক্সট কোশ্চেনে যাও। ওকে স্যার, একজন প্রশ্ন করেছেন আর&ডি তে কি কি পজিশন আছে একেবারে এন্ট্রি লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত? জব করেছে কোম্পানির ইয়েও হতে পারে, সিও হইতে পারে। হ্যাঁ, এটা নিয়ে আসলে খুব বেশি ডিসকাশন করার নেই এই কোশ্চেনটা নিয়ে আমার মনে হয়। হ্যাঁ, তারপরে মশুর একটু মানে বলা যেতে পারে, সেটা হচ্ছে যে আর&ডি ডিজিগনেশন গুলো বিভিন্ন কোম্পানি টু কোম্পানি একটু ভ্যারি করে, ঠিক আছে। নর্মালি বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলা হয়, সেটা হচ্ছে যে জয়নিংটা হয় নর্মালি জুনিয়র অফিসার, সিনিয়র অফিসার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, তারপরে গিয়ে এজিএম, জিএম, ডিরেক্টর, এইভাবে কোম্পানির সিইও পর্যন্ত হতে পারে। আবার কিছু কিছু কোম্পানিতে একটু অন্যভাবে ডিজিগনেটেড করা হয়, যেমন আমাদের স্কয়ার ফার্মাসিউটিক্যালসে যেটা করা হয়, ফার্মাসিটা জয়েন করার পরে এখানে দেওয়া হয় অ্যাসোসিয়েট সায়েন্টিস্ট, তারপরে সায়েন্টিস্ট, সিনিয়র সায়েন্টিস্ট, অ্যাসোসিয়েট প্রিন্সিপাল সায়েন্টিস্ট, তারপরে প্রিন্সিপাল সায়েন্টিস্ট, তারপরে সিনিয়র প্রিন্সিপাল সায়েন্টিস্ট, টেকনিক্যাল ফেলো, চিফ সায়েন্টিস্ট, ডিফারেন্ট টাইপ অফ ডিজিগনেশন। এই সায়েন্টিস্ট ডিজিগনেশন মূলত আর&ডি তে স্কয়ারে দিয়ে থাকে, পাশাপাশি আরো দু একটা কোম্পানিতে দেয়। এটা মূলত
বাইরের কান্ট্রিগুলোকেই মূলত ফলো করা হয়েছে। বাইরের যে মাল্টিনেশনাল কোম্পানিগুলো আছে বা বিভিন্ন ফার্মাসিউটিক্যালস আছে, রিসার্চ ল্যাব আছে, সেই জায়গাগুলোতে কিন্তু এই ডিজিগনেশন গুলোতে বিশেষ করে যারা R&D তে জব করে তাদের ক্ষেত্রে সায়েন্টিস্ট হিসেবেই দেখা হয়। হ্যাঁ, যদিও বাংলাদেশে এখনো অল অফ দ্য কোম্পানিতে এটা ইস্টাবলিশ হয়নি, তবে ডে বাই ডে এটা ইনশাল্লাহ হয়ে যাবে আর কি। হ্যাঁ, এই সায়েন্টিস্ট ডিজিগনেশন দিয়ে থাকলে মানে পরবর্তীতে বাইরের কান্ট্রিগুলোতে গিয়ে ফরেন স্টাডি করার জন্য কিছুটা উপকৃত হবে আর কি, বা হেল্পফুল হবে। থ্যাংক ইউ। নেক্সট কোশ্চেন। ওকে, ধন্যবাদ স্যার, আশা করি সে বুঝতে পেরেছে। ওকে স্যার, আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। হায়ার স্টাডিজের জন্য রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্টর কিভাবে ভূমিকা রাখতে পারে? গ্রাজুয়েট কমপ্লিট করার পরে যখন সাপোজ একজন স্কোয়ারে জয়েন করেছে R&D সেক্টরে, তারপরে সে চায় দেশের বাইরে যেতে, সেক্ষেত্রে Right, right. R&D সেক্টর কিভাবে সাহায্য হ্যাঁ, করতে পারে? সেক্ষেত্রে এখানে যেহেতু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে সে কাজ করবে বা করেছে 4 বছর বা 5 বছর জব করেছে, সেক্ষেত্রে পরবর্তীতে গিয়ে যখন বিভিন্ন কান্ট্রিতে হায়ার স্টাডি করার জন্য অ্যাপ্লাই করা হয়, বিশেষ করে হায়ার স্টাডি বলতে আমরা যেটা বুঝে থাকি, শুরুটা হয়তো বা MS দিয়ে শুরু হয়, কিন্তু পরবর্তীতে এটা PhD তে কনভার্ট করা হয়। হ্যাঁ, তো এই ধরনের R&D তে জব থাকলে যেটা সুবিধা কি, PhD করতে গেলে PhD টা কি, এটা রিসার্চ, জাস্ট রিসার্চ। তো রিসার্চ করার পূর্বে যদি আমার রিসার্চ করার এক্সপিরিয়েন্স থাকে, আমি যদি অ্যানালিটিক্যালি জব করি, তাহলে অ্যানালিটিক্যাল রিসার্চের জন্য একটা প্রি রিকোয়ারমেন্ট কিন্তু বা প্রি রিকুইজিট কিন্তু হয়ে থাকে। তো এখন কোনো ক্যান্ডিডেট যদি তার অ্যানালিটিক্যাল অল অফ দ্য রিকোয়ারমেন্ট যদি সে জেনে থাকে, অপারেশন ভালো জেনে থাকে, আবার যে ফর্মুলেশনে জব করেছে, ফর্মুলেশনে রিসার্চের এক্সপিরিয়েন্স থাকে কোন ফার্মাসিউটিক্যালসে, তাহলে ফর্মুলেশন বা টেকনোলজিতে PhD করার জন্য এই স্কিল গুলো বা এই এক্সপিরিয়েন্স গুলো তারা অত্যন্ত গুরুত্ব সহকারে কাউন্ট করে থাকে। এবং এই ক্ষেত্রে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে এবং PhD-র যে অফার পাওয়ার ক্ষেত্রে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং অ্যাডিটিভ হিসেবে কাজ করে। হয়তো 1 বছর সময় বেশি লাগতো, সেটা কম লাগতেছে এই এক্সপিরিয়েন্সের কারণে। ধন্যবাদ স্যার। স্যার একজন লিখেছেন, I have been working in the production department for about 1 year, but the work seemed to me very stressful, এবং সে সেটাকে সুইচ করতে চায় R&D ডিপার্টমেন্টে। তাহলে প্রোডাকশন থেকে R&D ডিপার্টমেন্টে সে কিভাবে জয়েন করবে, এই বিষয়ে স্যার কিছু যদি বলতেন। আচ্ছা, প্রোডাকশন থেকে R&D তে কেউ যদি প্রোডাকশনে, আসলে কি এটা আমরা জানি যে মানুষ কিন্তু 2 ধরনের হয়, এক্সট্রোভার্ট, ইন্ট্রোভার্ট। তো এখন প্রোডাকশনের জবগুলো হয় কি, এখানে অনেকগুলো ওয়ার্কার লেভেল হ্যান্ডেলিং করতে হয়, সুপারভাইজার হ্যান্ডেলিং করতে হয়, বা তাদেরকে মনিটর করতে হয়, সুপারভাইজ করতে হয়, প্রোডাকশন প্রসেস গুলো মনিটরিং করতে হয়। সব সময় কি একটা দৌড়ের উপর থাকতে হয়, অর্থাৎ অল অফ দ্য প্রসেস, অর্থাৎ আমার ম্যানুফ্যাকচারিং অল অফ দ্য প্রসেস গুলো প্লাস হচ্ছে ব্যাচ ম্যানুফ্যাকচারিং রেকর্ড, প্যাকেজিং রেকর্ড, সবগুলো কিন্তু মনিটরিং করে একটা লম্বা একটা প্রসেস, এই প্রসেসের সাথে ইনভলভ থাকতে হয়। এবং আমি কি বলবো এটাকে, যদি কারোর মধ্যে লিডারশিপ কোয়ালিটি যদি না থাকে, ম্যান পাওয়ার হ্যান্ডেলিং ক্যাপাবিলিটি যদি না থাকে, তাহলে কিন্তু এই প্রোডাকশন জব তার জন্য কোনোভাবেই ভালো লাগবে না। যে কোশ্চেন করেছে তার এই যে স্যার ম্যান আরেকটু পাওয়ার হ্যান্ডেলিং। যুক্ত করতে চাই। হ্যাঁ হ্যাঁ, শিওর। সাপোজ কেউ 1 বছর প্রোডাকশনে কাজ করেছে, এখন R&D তে আসবে, এই যে 1 বছর অভিজ্ঞতা সে নিয়েছে, এটা কি সিভিতে অ্যাড করতে পারবে? এটা কি কোনো কাজে আসবে? অবশ্যই অবশ্যই, কেউ যদি জাহাঙ্গীর, প্রোডাকশনে জাহাঙ্গীর, 1 বছর আমি এখানে একটু অ্যাড করি। সেটা হচ্ছে যে এটা অবশ্যই Sure. তাকে help করবে, এবং হচ্ছে যে ওই যে হেল্পফুল করবে। 1 বছরে সে যে জিনিসগুলো দেখেছে, আসলে সে যখন প্রোডাকশনে কাজ করেছিল তখন সে দেখেছে যে R&D-র পিপুলরা প্রোডাকশনে যে তারা কি কাজগুলো করে, তারা তাদেরকে প্রোডাকশনকে কোন জিনিসগুলো বলে, একটা প্রোডাক্ট যখন ট্রান্সফার করে তখন কি কি কাজ তারা করতে হয়, কিভাবে জিনিসগুলোকে বুঝিয়ে দিতে হয়, সে এগুলো সে নিজে দেখেছে। আর তারপরে হচ্ছে যে সে এটা জানে যে এই এই একটা প্রোডাক্ট ট্রান্সফার করার সময় R&D কিভাবে BMR-টা বানায়, মানে ব্যাচ ম্যানুফ্যাকচারিং রেকর্ডটা কিভাবে বানায়, ব্যাচ প্যাকেজিং রেকর্ডটা কিভাবে বানায়, এবং একটা প্রোডাক্টের যে জিনিসগুলো, যেমন একটা ট্যাবলেট করতে গেলে
এখানে কোন কোন ধরনের এক্সিপিয়েন্ট গুলো ইউজ হয় এপিআই বা অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টের পাশাপাশি, মানে একটা ট্যাবলেটের ক্ষেত্রে যে বাইন্ডার গুলো ইউজ হয়, যে ডিজেন্ট্রিকেন গুলো ইউজ হয়, এগুলো তো সে জানবে। হ্যাঁ, এবং ট্যাবলেটের কি কি প্রবলেম গুলো হয়, আমি ট্যাবলেটের কথা বলতেছি, বা এটা যদি একটা ইনজেকশন হয়, ইনজেকশনের ক্ষেত্রে কোনো প্রিজারভেটিভ ইউজ হয় কিনা, তারপরে কোন কোন ধরনের স্টেরিলাইজেশন টেকনিক ইউজ হয়, এই জিনিসগুলো তো সে জানবে। লাইক এটা অ্যাসেপ্টিক প্রসেস নাকি এটা টার্মিনালি স্টেরিলাইজ। যদি টার্মিনালি স্টেরিলাইজ হয় তাহলে এখানে এটা কি অটোক্লেভ করে এটাকে ইয়ে করা হয় নাকি এটাকে ফিল্ট্রেশন করে করা হয়। হ্যাঁ, তো কোন টেকনিক এটাকে স্টেরিলাইজ করা হয়, এই জিনিসগুলো সম্পর্কে তার একটা ক্লিয়ার ধারণা থাকবে। সো এই অল দিস আইডিয়া will help him to get a better job in a better company. Yeah, I think so. Of course, I think he will have much more confidence than the fresh one. এবং মশুর, আমি একটু অ্যাড করতে চাই, আমাদের একজন বড় ভাই প্রোডাকশনে 7-8 বছর জব করে এখন কিন্তু R&D সিনিয়র ম্যানেজার হিসেবে জব করছে। ঠিক আছে, এই ধরনের এক্সাম্পল কিন্তু আছে। হ্যাঁ, অনেক এক্সাম্পল আছে। ওকে, ধন্যবাদ স্যার। নেক্সট আই হোপ তিনি প্রশ্নের উত্তর বুঝতে পেরেছেন। একজন প্রশ্ন করেছেন, R&D তে জব করে রিসার্চ পেপার পাবলিশ করা পসিবল কিনা, এই ধরনের কোনো ফ্যাসিলিটি দিয়ে থাকে কিনা? এই ধরনের ফ্যাসিলিটি আসলে কোম্পানি কখনোই, কেউ কোম্পানিতে এসে জব করবে, জব করার পাশাপাশি তাকে রিসার্চ পেপার করতে দেবে, সে চলে যাবে, এটা মোরালি, এটা এই ধরনের, মানে এটা মোরালি চিন্তা করা ঠিক না। এটা যদি কেউ করে খুবই পার্সোনালি করতে হবে। এই কোশ্চিনটা এখানে আসলে মানে রেলিভেন্ট না, বিকজ দিস ইজ নট মোর এথিক্যালি, এটা না। হ্যাঁ, কাউকে কিন্তু কোম্পানির ইনফরমেশন বাইরে এসে দিবে বা পার্সোনালি সে ইউজ করবে, দিস ইজ নট এথিক্যালি রাইট। So this is not allowable also. ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ হ্যাঁ, স্যার। এটা যদি কোনো কোম্পানি যদি অ্যালাউ করে থাকে, হ্যাঁ, যে হ্যাঁ আমি আমার R&D তে যে রিসার্চ গুলো করা হয়ে থাকে এর উপর বেসিস করে পাবলিকেশন করবে, কোম্পানি যদি অ্যালাউ করে সেক্ষেত্রে ডেফিনেটলি এটা কিন্তু পাবলিকেশন করা যাবে। কিন্তু কোনো কোম্পানি, মশুর যেটা বললো, অবশ্যই অ্যালাউ করবে না। আমি একটা এক্সাম্পল দিই, আমরা একটা মলিকুল নিয়ে কাজ করার সময় রিসার্চ পেপার গুলো আমরা স্টাডি করি, স্টাডি করতে 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 একটা পাবলিকেশন পাই। সেই পাবলিকেশন দেখা গেল আমাদেরই কোম্পানিরই একজন এমপ্লয়ি লেফট করার পরে পাবলিকেশন করেছিল ওই ডাটা দিয়ে। হ্যাঁ, এটা কিন্তু আমরা পেয়েছিলাম। তো এরকম হতে পারে আর কি। হ্যাঁ, ওকে স্যার, নেক্সট। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। স্যার, আমরা জানতে চাচ্ছি ফার্মাসিউটিক্যাল R&D তে জেনেরিক ড্রাগ ডেভেলপমেন্ট করা হয় কিনা? না, ওটা তো প্রথমেই বলা হলো শহীদুল, যে আমরা ইন বাংলাদেশ উই আর দ্য জেনেরিক ম্যানুফ্যাকচারার ফর দ্য স্মল মলিকুলস, উই আর দ্য জেনেরিক ম্যানুফ্যাকচারার। সো জেনেরিক মিনস হচ্ছে কি, যে জেনেরিক মিনস হচ্ছে যে আমরা আমাদের এখানে ক্লিনিক্যাল ট্রায়াল গুলো করি না। আমি দুইটার ক্ষেত্রে বলতেছি, একটা স্মল মলিকুলস, হ্যাঁ, আর বায়োসিমিলার যেগুলো সেইগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা ক্লিনিক্যাল ট্রায়াল করি। তো ওইটার বায়োসিমিলার ডেভেলপমেন্টের প্রসেসটাই ওরকম। তো জেনেরিকটা আসে কিন্তু হচ্ছে যে স্মল মলিকুলগুলোর ক্ষেত্রে। হ্যাঁ, তো এখানে আমরা ফুললি উই আর দ্য জেনেরিক ম্যানুফ্যাকচারার। মানে জেনেরিক ম্যানুফ্যাকচার তাহলে কি, জেনেরিক ম্যানুফ্যাকচার হচ্ছে যে যারা কিনা প্রি ক্লিনিক্যাল এবং ক্লিনিক্যাল স্টাডিটা করে না, তারাই হচ্ছে বেসিক্যালি জেনেরিক ম্যানুফ্যাকচারার। তারা জাস্ট ইনোভেটরের প্রোডাক্টটাকে R&Dটাকে তারা রিভার্স ইঞ্জিনিয়ারিং করে তার কম্পোজিশন জানবে, অল দ্য ইনফরমেশন কালেক্ট করবে, করে ওই হুবহু ওরকম একটা প্রোডাক্ট বানাবে, সেটা আসলে জেনেরিক প্রোডাক্ট। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। স্যার, একজন লিখেছেন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্টরের সঙ্গে PMD ডিপার্টমেন্টের সম্পর্ক। স্যার, সংক্ষেপে যদি বলতেন। এই সম্পর্কটা খুবই মানে PMD যেই প্রোডাক্টটাকে মার্কেটে নিয়ে আসতে চায়, তাদের এই চাওয়াটাকে R&Dর কাছে তার প্রপোজালটা পাঠায়। দেন R&D ওই প্রপোজালটা, যে আমি বললাম যে ফিজিবিলিটি স্টাডি করে, হ্যাঁ, তখন R&D বলে ঠিক আছে, এটা আমরা করতে পারবো। এটা করার পর দেন R&D তখন সেইটা কে প্রোডাক্টটাকে
রেডি করার জন্য এই যে ম্যাটেরিয়ালস কালেকশন থেকে শুরু করে ল্যাব স্ট্যাবিলিটি থেকে শুরু করে স্ট্যাবিলিটি টেস্ট থেকে শুরু করে এবং তারপরে সব ধরনের ডকুমেন্টস রেডি করে রেগুলেটরি অ্যাফেয়ার্সকে দেয়, রেগুলেটরি অ্যাফেয়ার্স এর মাধ্যমে ড্রাগসে সাবমিট করে সেটার অ্যাপ্রুভাল নেয় এবং দেন প্রোডাক্টটা লঞ্চিং এ যায়। ইন দি মিন টাইম পিএমডির সাথে আবার তারা কোলাবোরেশনে জয়েন্টলি প্যাকেজিং ম্যাটেরিয়ালস গুলো ডেভেলপ করে। একটা লিফলেট কি হবে, এই লিফলেটে কি টেক্সট থাকবে, এই টেক্সটের হচ্ছে যে পিএমডি তার একটা প্রাইমারি একটা ফরম্যাট করে বা টেক্সট করে আর&ডি তে পাঠায়, আর&ডি ওটা চেক করে, চেক করার পর দেন এই জয়েন্টলি তারা ব্যাক অ্যান্ড ফোর্থ ওইটাকে ফাইনালাইজ করে এবং এইভাবে করে এই দুইটা টিম মিলেই হচ্ছে প্রোডাক্টটাকে লঞ্চ করে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। এই ক্ষেত্রে একটা জিনিস বলি যে আর&ডি যেটা করে টেকনিক্যাল পার্ট গুলো দেখে, আর পিএমডি হচ্ছে সেটার অ্যাস্থেটিক ইয়েগুলো, মানে ওই যে ফার্মেসিতে যদি একটা কম্বিনেশন অফ সায়েন্স অ্যান্ড আর্টস হয়, ওই আর্টস এর কাজগুলো যে হ্যাঁ আমি একটা প্যাকেটে কয়টা ট্যাবলেট দেবো, 30টা দেবো নাকি 50টা দেবো, একটা স্ট্রিপের মধ্যে আমি কতটা ট্যাবলেট নিতে চাই, কি কালার নিতে চাই, তারপরে হচ্ছে যে আমি ইনার কার্টুনের ডিজাইনটা কিরকম করবো, লিফলেটের ডিজাইনটা কিরকম করবো, এই ক্ষেত্রগুলোতে পিএমডির মতামতটাই হচ্ছে যে প্রায়োরিটি পাই। মানে এক কথায় আর&ডির সাথে প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের বা পিএমডির একদম মানে অল অফ দা প্রসেসে ইনভলভ থাকে আর কি। দুইটা ডিপার্টমেন্ট মিলে আসলে একটা প্রোডাক্ট ডেভেলপ, রাইট, এক্স্যাক্টলি। নেক্সট। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। স্যার আমাকে কি শোনা যাচ্ছে? হুম হ্যাঁ, শোনা যাচ্ছে। স্যার একজন প্রশ্ন করেছেন, I am from JUST. I wanted to know if publication or conference poster help in getting into R&D at entry level. And also another question is it difficult for girls to get job than boys? স্যার এর সঙ্গে আমি কিছু অ্যাড করে দিই, মানে অনেকেই এরকম আছে যে অনেক পোস্টার এবং বিভিন্ন জায়গায় কাজ করেছেন রিসার্চ রিলেটেড, তো সেই কাজগুলো কি সে সিভিতে যুক্ত করতে পারে আর&ডি তে যোগদানের জন্য? এইটা ডেফিনেটলি করতে পারে। এইটা করলে পারে যেটা হয় যে ধরে নেওয়া হয় যে সে কিছু রিসার্চ ওরিয়েন্টেড কাজ করেছে, তখন তাকে কোশ্চিন মানে ভাইভাতে বা রিটেনে তো একটা প্রসিজিয়ারের মধ্যে দিয়ে যায়, ভাইভাতে সাধারণত এখানে কোশ্চিন করা হয় যে ঠিক আছে তুমি রিসার্চ করেছো, কি করেছো, তখন তো সে তার রিসার্চের কাজটা সম্পর্কে বলে। ওই কাজটাতে আসলে তখন তাকে আসলে জানতে চাওয়া হয় যে ও ক্লিয়ারলি বুঝে ওই কাজটা করেছে কিনা, বা আসলে ওই কাজগুলোর কনসিকুয়েন্সটা কি, ওটার আউটপুটটা কি আসছে। এবং এইটা হচ্ছে যে ফার্মার সাথে এই কাজগুলোর কতটুকু রিলেশন আছে, এই রিলেশন ওই এক্সপিরিয়েন্সটা কিভাবে হেল্প, বাট যে কোনো রিসার্চই তো একটা স্ট্রাকচারের মধ্যে দিয়ে করা হয়, একটা ডকুমেন্টেড ওয়েতে করা হয়। সো সে যেই ধরনেরই রিসার্চ করে থাকুক না কেন, তার একটা ডকুমেন্টেশন করার একটা এক্সপিরিয়েন্স হয়, তার একটা জিনিসকে রাইট আপ করার একটা এক্সপিরিয়েন্স হয়। সো এই জিনিসগুলোকে গুরুত্বের সাথে দেখা হয় বা জিজ্ঞেস করা হয় যে তুমি কি করেছো, কিভাবে করেছো, হোয়াট আর দ্য আউটপুট অর কনসিকুয়েন্স, এগুলো জিনিস জিজ্ঞেস করা হয়, সে ওইটা সম্পর্কে ক্লিয়ার কিনা। জি ধন্যবাদ স্যার আপনাকে। জাহাঙ্গীর আলম স্যারকে প্রশ্ন করেছেন, ইজ ইট ডিফিকাল্ট ফর গার্ল টু গেট জব দেন বয়েজ? আর&ডি সেক্টরে ছেলেদের চেয়ে মেয়েদের চাকরি করা কি অনেক কঠিন? স্যার এ বিষয়ে যদি কিছু বলতেন। শিওর, না সেরকম কোনো কঠিন কিছু নেই। কারণ হচ্ছে যে আর&ডি তে যারা জব করে আর&ডির মধ্যে মূলত থাকে এবং ল্যাবেই কাজ করে, সেটা ফর্মুলেশনে হোক বা অ্যানালাইটিক্যালি হোক, খুব সুন্দরভাবে কাজগুলো করতে পারে। আমাদের স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর আর&ডি তে বেশ কিছু ফিমেল কলিগ আছেন, ওনারা সুন্দরভাবে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের কাজগুলো করছেন। বেশ কয়েকজনই আছেন, ওনারা কাজ করছেন এবং স্কোপ আছে আর কি। মানে এখানে ওই ধরনের কোনো জটিলতা বা কোনো কিছু নেই আর কি। হ্যাঁ, কারণ কি এখানে নিজেদেরই কাজ করতে হয়। মানে মাস পিপুল যে প্রোডাকশনে যেমন মাস পিপুল ডিল করতে হয়,
এরকম এখানে এরকম না। R&D তে সবসময় নিজেদের কাজগুলো, নিজের ফর্মুলা ডিজাইন, লিটারেচার রিভিউ থেকে শুরু করে এভরিথিং নিজেই করতে হয়। সুতরাং জাহাঙ্গীর, এখানে এক্ষেত্রে একজন আমি একটু অ্যাড করি যে easily কাজ করতে পারবে। Sure. আমাদের ইনসেপ্টটা তো মনে হয় আমাদের ইনসেপ্টে তো মনে হয় যতজন ছেলে আছে তার চেয়ে তো মনে হয় 3 টাইমস, অর 3 টাইমস না হলেও অ্যাটলিস্ট ডাবল মেয়েরা আছে। বিশেষ করে অ্যানালাইটিক্যাল সেক্টরে তো প্রচুরই, মানে অ্যানালিটিক্যাল সেক্টরে হচ্ছে তোমার অ্যানালিটিক্যাল টিমে 3 টাইমস হবে ছেলেদের চাইতে মেয়েরা। ওকে, গুড। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমার মনে হয় সেটাই। ভাই স্যার, আমাদের আমরা রেনেটার সিনারিও সেম, এখানে মেয়েদের সংখ্যাই বেশি, আপনার 70% মেয়েরা জব করতেছে R&D, ফর্মুলেশন এন্ড ডেভেলপমেন্টে সেম। রাইট, গুড। ওকে, দ্যাটস ভেরি গুড সাইন। স্যার, আমরা জানতে চাচ্ছি R&D সেক্টরে আমাদের জন্য কি কি চ্যালেঞ্জ আছে, বিশেষ করে যারা এন্ট্রি লেভেলে প্রবেশ করছে তাদের জন্য কি কি চ্যালেঞ্জ ফেস করতে হয়, এই বিষয়ে যদি কিছু বলতেন। চ্যালেঞ্জ ফেস করে আসলে আমি বলি কি যে আমরা যখন দেখি যে হচ্ছে ছেলে মেয়েদেরকে যে বেসিক জিনিসগুলো, যেমন একটা ছেলে বা একটা মেয়েকে যদি জিজ্ঞেস করা হয় যে ভাই তুমি 4টা বাইন্ডারের নাম বলো, 4টা প্রিজারভেটিভের নাম বলো, 4টা ডিসইনট্রিগেন্টের নাম বলো, বা এই ট্যাবলেটের কি প্রবলেম গুলো হয়, 1টা 2টা অসমোলারিটি প্রোভাইডিং এজেন্টের নাম বলো, এই সিম্পল জিনিসগুলো, নর্মালিটি কি, মোলালিটি কি, ভেরি বেসিক জিনিস, এই জিনিসগুলো কিন্তু জিজ্ঞেস করা হয়। একটা এলওডির মধ্যে আর ওয়াটার কন্টেন্টের মধ্যে ডিফারেন্সটা কি? হ্যাঁ, একটা হচ্ছে যে একটা ট্যাবলেটকে আমরা ইন্টারিক কোটিং করব, কেন ইন্টারিক কোটিং করব, তো কোন ধরনের এক্সিপেন্ট গুলো ইউজ হয়, বা কোটিং এর আর 2-1টা এক্সিপেন্টের নাম বলো, এই সিম্পল জিনিসগুলো জিজ্ঞেস করা হয়। তারপরে ওকে একটা ক্যালকুলেশন করতে দেওয়া হলো যে একটা ট্যাবলেটের একটা প্রোডাক্টে 50 কেজি এপিআই ইউজ হবে, তার তার তাও 50 কেজি এরকম এরকম না, লাইক একটা প্যারাসিটামল ট্যাবলেটের স্ট্রেংথ হচ্ছে 500 মিলিগ্রাম, 1 লাখ ট্যাবলেট বানাতে হবে, তো প্যারাসিটামলের পটেন্সি হচ্ছে 98%, তো কত কেজি প্যারাসিটামল লাগবে ওই ব্যাচে, 1 লাখ ট্যাবলেটের ব্যাচে কত? ইজ ভেরি সিম্পল অ্যারিথমেটিক ক্যালকুলেশন। এই সিম্পল জিনিসগুলো জিজ্ঞেস করা হয়, বা এই ধরনের কোশ্চেন গুলো ইয়াতে থাকে। তো এগুলো যারা মানে যে ক্লিয়ার থাকবে এই জিনিসগুলো নিয়ে, তো তারা কিন্তু হচ্ছে যে ভালো করতে পারবে। আর চ্যালেঞ্জের আরেকটা যে কথাটা বললা যে কাজ করতে এসে আফটার জয়নিং, আমি ওটা বললাম Yes, sir. জয়নিং, আফটার জয়নিং আমি আমার ছেলেপেলেদেরকে যেমন সবসময় বলে থাকি যে ভাই তুমি যে কাজটা করতেছো, ও দেখা যাচ্ছে একটা কাজ তাকে করতে বলা হয়েছে, সে করে যাচ্ছে, কিন্তু সে কি তার অবজেক্টিভটা কি, কোথায় যেতে চায়, এইটা ক্লিয়ার না হয়ে করে যাচ্ছে কাজ। কি করেছো তুমি? আমি এই করেছি, তো এটা কেন করলা, বলতে পারে না। অনেক সময় অনেকে বলতে পারে না, যারা একদম জুনিয়ররা। তো আমার কথা, আমি সবসময় বলে থাকি যে ভাই চ্যালেঞ্জটা হচ্ছে যে তুমি যেটাই করবা জেনে বুঝে করবা, তুমি কোথায় যেতে চাও, কি অ্যাচিভ করতে চাও, এটাকে ক্লিয়ার হবা। যতক্ষণ না ক্লিয়ার হবে ততক্ষণ তুমি জিজ্ঞেস করো যে আমাকে কি করতে হবে। তো তুমি যদি এটা ক্লিয়ার না হলে আবারও জিজ্ঞেস করো, এবং এটা ক্লিয়ার হওয়ার পরে তুমি প্রসিড করো, তাহলে তারপর দেখো একটা ছেলে যে কাজ করতেছে, অনেক কিছু সে ওইটা নিয়ে ইয়ে করতেছে, কিন্তু সে তার পাশে আরো 5জন কাজ করতেছে, তাদের সাথে যদি সে একটু গল্প করতো যে ভাই আপনি হচ্ছে যে এই এই লাস্ট 3 মান্থসে বা আপনি 1 বছরে কি কি প্রবলেম পাইছেন আপনি কাজ করতে এসে, তো তার কাছ থেকে যদি 2টা প্রবলেমের কথা যদি সে যদি শুনে, তাহলে কিন্তু এই 2টা প্রবলেমের এক্সপিরিয়েন্স তার হয়ে গেল। এবং একই সাথে সে জিজ্ঞেস করলো যে আপনি এটা কিভাবে ওভারকাম করেছেন, এই প্রবলেমটা হয়েছে, আপনি এটা কিভাবে ওভারকাম করেছেন। তো এই যে জিনিসটা যদি তার ইয়ে হয়ে যায়, এবং সবচেয়ে তাহলে কিন্তু তার একটা এক্সপিরিয়েন্স হয়ে যায়, ওই 2টা প্রবলেম কিভাবে হলো, সলিউশন কিভাবে হলো, তার কিন্তু একটা এক্সপিরিয়েন্স হয়ে যায়। আর আরেকটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা আমি মনে করি, সেটা হলো যে একটা ছেলে বা মেয়ে সে যখন প্রথম জয়েন করবে, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। প্রথম 1 মাসের মধ্যেই তাকে খুবই ভালো একটা ইমপ্রেশন ক্রিয়েট করতে হবে। যদি সেই ভালো ইমপ্রেশন সে ক্রিয়েট করতে পারে, তাহলে সবাই তাকে হেল্প করবে। আর যদি প্রথমেই তার সম্পর্কে একটা খারাপ ইমপ্রেশন তৈরি হয়, সে
ওইটা কাটাতে গেলে তার একদম জীবন ইয়ে হয়ে যাবে। সো সে কিভাবে ভালো ইমপ্রেশন তৈরি করবে? সে একটা জিনিস নিয়ে পড়াশোনা করে যে তখন আরেকজনকে সিনিয়রদেরকে জিজ্ঞেস করবে যে ভাই এই জিনিসটা কি, যাতে করে সে তখন তাকে জিজ্ঞেস করার পরে ও যাতে ওই ডিসকাশনে পার্টিসিপেট করতে পারে। পার্টিসিপেট যখন করতে পারবে তখন যখন সিনিয়র যখন তাকে অ্যান্সার করবে বিভিন্ন কোশ্চিনে এবং সেও যখন পার্টিসিপেট করবে তখন মনে করবে না স্যার এটা ভালো। কিন্তু দেখা যাচ্ছে যে কোশ্চিনটা করতেছে ওই কোশ্চিন সম্পর্কে তার কোনো ধারণাই নাই, তখন সে পার্টিসিপেট করতে পারবে না, মানে ওয়ান ওয়ে ডিসকাশনটা হবে, তখন এর সম্পর্কে এত পজিটিভ ধারণা হবে না। সো এই পজিটিভ ধারণা ক্রিয়েট করা ইটস এ ভেরি 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 ইম্পর্টেন্ট থিং। দিস ইজ দ্য মেইন চ্যালেঞ্জ। বিকজ এনভায়রনমেন্ট যদি তোমাকে ফেভার না করে, এনভায়রনমেন্ট যদি তোমাকে হেল্প না করে, তাহলে তুমি ভালো করতে পারবে না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। স্যার একজন প্রশ্ন করেছেন, we all know after few years BD will no longer be a least developed country. স্যার বেসিক্যালি প্যাটেন্ট নিয়ে প্রশ্ন করেছেন যে স্বল্প উন্নত দেশ থেকে যখন এটা আরো এক ধাপ এগিয়ে যাবে তখন তো স্যার আমরা ফ্রিতে প্যাটেন্ট গুলো পাবো না। তো এক্ষেত্রে আমাদের ফার্মা ইন্ডাস্ট্রি বেসিক্যালি R&D এটাতে স্যার কোনো প্রভাব পড়বে কিনা? এইটা আসলে জাহাঙ্গীর তুমি অ্যাড করো। আমি আমাদের একটা আছে, প্রত্যেকটা কোম্পানিরই এইগুলো নিয়ে হচ্ছে যে একটা টিম আছে, এই যখন প্যাটেন্টটা যখন অ্যাপ্লিকেবল হবে এটা প্রসিডিওরটা কি, এবং এই যখন প্যাটেন্ট এটা আমাদের উপর যখন এটা 26 থেকেই যখন লিস্ট ডেভেলপমেন্টের ইয়েটা যখন ওয়েভার হয়ে যাবে তখন আমরা কিভাবে এটা করব। তো এটা হচ্ছে যে এইটার অনেকগুলো ফাঁকফোকরি থাকবে, যেই ফাঁকফোকরের মধ্যে দিয়ে হয়তো আমরা খুব মানে গ্রেটলি এফেক্টেড হব না আরো অনেক দিন পর্যন্ত। বিকজ যখন একটা কান্ট্রি একটা প্রোডাক্টের উপর প্যাটেন্ট অ্যাপ্লিকেশন করে তখন সে কতটা কান্ট্রিকে কাভার করবে ওই অ্যাপ্লিকেশনের মাধ্যমে, এটা অ্যাপ্লিকেশনে মেনশন করতে হয়। তো সেই ক্ষেত্রে এই মানে আবার দেখা যাচ্ছে যে তারা অ্যাপ্লিকেশন করার সময় দেখা যাচ্ছে বাংলাদেশকে ওর ইয়ার মধ্যে রাখেই নাই, তাহলে বাংলাদেশ কিন্তু ওইটা ইজিলি করতে পারবে। আবার দেখা যাচ্ছে যে এটা বাংলাদেশকে রাখার পরেও এইটা মানে তার প্যাটেন্টটা অ্যাপ্রুভাল পাইতে দেখা যাচ্ছে এখানে প্রায় 2 বছরের মতো সময় লেগে যায়, 2 বছর আর প্লাস 30 মাসের মতো সময় লেগে যায়। সো এই সময়ের মধ্যেও কিন্তু যদি বাংলাদেশে কোনো মলিকিউল যদি কেউ যদি লঞ্চ করে দেয় তাহলে ওইটার উপর ওই প্যাটেন্ট ইয়েটা অ্যাপ্লিকেবল হবে না। সো দেয়ার আর লটস অফ থিংস। এই জিনিসগুলোকে আমরা যত বেশি এই বাংলাদেশি কোম্পানিগুলো এই জিনিসগুলোকে যত বেশি পড়াশোনা করতে পারবো, এই ইনফরমেশন গুলো যত বেশি জানতে পারবো এবং এটাকে যত স্মার্টলি হ্যান্ডেল করতে পারবো, তত হচ্ছে যে আমাদের কোম্পানিগুলো এবং আমাদের দেশ এই আফটার এই এলইজি ইয়েটা এইটা ওভার হওয়ার পরেও আমরা তত স্মার্টলি আমাদের ফার্মা ইন্ডাস্ট্রিটাকে ই করতে পারবো, রান করতে পারবো। বাট এইটা সম্পর্কে আমাদের খুবই অ্যাওয়ার থাকতে হবে। এটাই হচ্ছে আপাতত অ্যান্সার। মেন থিংস হচ্ছে যে এখন ফার্মাসিউটিক্যালস R&D থেকে যদি হিউজ পরিমাণ প্রোডাক্ট ডেভেলপ করা হয় এবং রেগুলেটরি অ্যাপ্রুভাল গুলো নিয়ে যদি রাখা যায় এবং প্রোডাক্ট গুলো লঞ্চ করা যায়, তাহলে R&D এখানে যত বেশি প্রোডাক্ট লঞ্চ করবে নতুন প্রোডাক্ট তত বেশি বেনিফিট কিন্তু ইন ফিউচারে এগিয়ে থাকবে আর কি। এখানে আরেকটা জিনিস জাহাঙ্গীর মেনশন করার হচ্ছে এক এক কোম্পানি এখানে এক এক ভাবে স্ট্র্যাটেজি নিচ্ছে। হ্যাঁ, বেশি পরিমাণে মলিকুলকে অ্যাপ্রুভ করা রাখতেছে, আবার কোনো কোম্পানি ওয়ার্ল্ডে যারা নিউ মলিকুল যারা নিয়ে আসে, যারা প্যাটেন্ট নেয়, এদের সাথে জয়েন্ট ভেঞ্চারে কাজ করতেছে। সো এদের সাথে যদি জয়েন্ট ভেঞ্চারে কাজ করলে তখন ওই প্যাটেন্ট অ্যাপ্লিকেবল হলেও সে কিন্তু ওই মলিকুলটা নিয়ে আসতে পারবে, বিকজ তো জয়েন্টলি পার্টনারশিপে তাদের সাথে। সো দ্যাট ইজ স্ট্র্যাটেজি। হ্যাঁ, নাম্বার অফ স্ট্র্যাটেজি, এরকম কোম্পানি কিভাবে এটাকে নিবে it depends on that company, particular company. থ্যাংক ইউ স্যার, ভেরি স্যাটিসফাইং অ্যান্সার। স্যার একজন প্রশ্ন করেছেন, will there be any additional facilities or benefit if I join a job after completing my M.Pharm? স্যার এখানে আমি আরেকটু অ্যাড করে দিতে চাই,
বি ফার্ম করার পরে মানে শেষ করার পরে আমি R&D তে জয়েন করলাম, এই ক্ষেত্রে আমাদের কি কি ফ্যাসিলিটিস পাবো এবং এম ফার্ম শেষ করে জয়েন করলে কি কি ফ্যাসিলিটিস পেতে পারি, এ বিষয়ে স্যার যদি কিছু বলতেন। বিফার্ম শেষ করে জয়েন করলে যে পরিমাণ স্ট্রাকচার পাবে, প্যাকেজ পাবে, এমফার্ম করে জয়েন করলে সেম স্ট্রাকচারই পাবে। এখানে কোনো ধরনের মানে কম বেশি নর্মালি জয়েনিং এর সময় থাকে না। বাট জাহাঙ্গীর হ্যাঁ, এটা এখন এটা ভ্যারি করে। প্রশ্ন হতে পারে যে মানে একজন বিফার্ম করলো, একজন এমফার্ম করলো, তো এখন এটা আমাদের স্কোয়ারের যে স্ট্র্যাটেজি, সেখানে নর্মালি আমরা এখন এমফার্মটাকে আমরা বেশি প্রেফারেবল করছি। আর বিফার্ম করেও অনেকে জয়েন করতে পারে, 2-4 জন করেনি তা না, তবে ইনিশিয়ালি যে স্ট্রাকচারটা এটা সেম মেনটেন করে। তবে অন্য কোম্পানির খবর আমার ভালো জানা নেই, মশুর হয়তো বা বলতে পারবে ওদের জাহাঙ্গীর এটা হচ্ছে যে nowadays things are getting difficult because every company এখন যেহেতু অনেক এখানে অ্যাপ্লিকেন্ট ফার্মাসিস্ট বেরোচ্ছে। ফার্মাসিস্ট যেহেতু অনেকে আসতেছে, so most of the company their expectation is to have the people who have the master's degree. So কেউ যদি এটাকে করতে পারে, দ্যাট ইজ গুড। কেউ যদি বিফার্ম করেই যদি জব ম্যানেজ করতে পারে, তার যদি জবের নিড থাকে, দ্যাট ইজ গুড। বাট এটা কোম্পানিগুলো তাদের এটাকে চেঞ্জ করে এখন মাস্টার্সটাকে প্রিফার করতেছে। এটা হলো জেনারেল কথা। আমার মনে হয় এই টপিকে এতটুকুই এনাফ। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। একজন খুবই ইন্টারনাল কোশ্চেন করেছেন যে এই মুহূর্তে ইনসেপ্টা বা স্কয়ারে কোনো ফ্রেশারদের জন্য সার্কুলার আছে কিনা। এটা আসলে যেমন ইনসেপ্টটাতে কন্টিনিউয়াসলি থাকে, হ্যাঁ, সবসময় আছে। বাট আমাদের এখানে এখন দুইটাতেই এসএসসি ইন্টারে যাদের A+ থাকে, মানে তাদেরকে জাস্ট করা হয়। সো আমি দেখতেছি যে লাস্ট অনেকদিন থেকে কন্টিনিউয়াসলি আমাদের আছে, সার্কুলার আছে বা রিকোয়ারমেন্ট আছে। হ্যাঁ, স্কোয়ারেও সার্কুলার নিয়মিত হচ্ছে। তো আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে ক্যারিয়ারে যে পোর্শন আছে ওইখানে সার্কুলার গুলো মূলত দেওয়া থাকে, আপনি ক্লিক করলেই পেয়ে যাবেন। ঠিক আছে, কন্টিনিউয়াস সার্কুলার হচ্ছে এবং আগামীতেও হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। স্যার এবার আমরা একটু ইন্টারনাল বিষয় জানতে চাই। সাপোজ আমি এমফার্ম কমপ্লিট করেছি, আমি স্কয়ার ফার্মাসিউটিক্যালে R&D সেক্টরে জয়েন করতে চাই, সেক্ষেত্রে আমার কি কি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই বিষয়ে যদি একটু বলতেন। মোহাম্মদ জাহাঙ্গীর আলম খন্দকার স্যার। আচ্ছা, প্রথমে হচ্ছে সার্কুলারের এগেনস্টে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশনের পরে একটা রিটেন টেস্ট নেওয়া হয়। রিটেন টেস্টে কোয়ালিফাইড হলে এরপরে একটা ভাইবা নেওয়া হয়। ভাইবা মূলত 2বার হয়। প্রথমে একটা প্রিলিমিনারি ভাইবা হয়, প্রিলিমিনারি ভাইবাতে টিকলে দেন ফাইনাল ভাইবা নেওয়া হয়। ফাইনাল ভাইবাতে যখন সিলেক্ট করা হয়, এরপরে মেডিকেল টেস্ট করা হয়। মেডিকেল টেস্টেও যদি কোনো ধরনের প্রবলেম না থাকে, অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়। দিস ইজ দ্য প্রসেস অফ স্কয়ার ফার্মাসিউটিক্যালস। অর্থাৎ একটা রিটেন পরীক্ষা হয়, একটা ভাইবা হয়। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। এবার প্রশ্ন করছি মোহাম্মদ মশিউর রহমান স্যারকে। স্যার প্লিজ একই প্রশ্ন আপনাকে করছি যে আমি একজন ফ্রেশার আপনার কোম্পানিতে জয়েন করতে চাই রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেক্টরে, তাহলে আমাকে কি কি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে? তো জাহাঙ্গীর যেই অ্যান্সারটা বললো, সেম প্রসিডিউর আমাদের এখানেও। রিটেন প্রথমত, দেন ভাইবা, তারপর মেডিকেল টেস্ট, এই প্রসিডিউরটা দিয়ে আসতে হয়। তবে আমি একটা কথা বলবো এই ক্ষেত্রে, যে সবাইকে শুধু R&D হচ্ছে যে শুডন্ট বি দ্য টার্গেট। হ্যাঁ, আমাদের কিন্তু হচ্ছে যে ফার্মাসিউটিক্যালসে কোন কোন ডিপার্টমেন্ট আছে এগুলো একটু জেনে, বিশেষ করে নতুন যে ডিপার্টমেন্ট গুলো হচ্ছে এই ডিপার্টমেন্ট গুলোতে, বিকজ ফার্মা সেক্টরটা অনেকটাই স্যাচুরেটেড। এভরি ইয়ার লট অফ ফার্মাসিস্ট আর কামিং আউট। সো এই নতুন ডিপার্টমেন্ট গুলোতে ক্যারিয়ারে করাটা ইজি কম্পারেটিভলি। আর মানে প্রথম থেকে R&Dটা হচ্ছে খুবই চ্যালেঞ্জিং একটা ডিপার্টমেন্ট হয়ে গেছে, বিকজ
সব স্টুডেন্টেরই একটা ইয়ে থাকে যে পাস করেই R&D তে জয়েন করব, হ্যাঁ, অথচ কিউএ কিন্তু একটা খুবই prominent department, because এখন বাংলাদেশের most of the company they are trying to get approval from the regulatory body, most of the stringent regulatory body. So এই ক্ষেত্রে খুবই কি বলবো স্মার্ট এবং টেকনিক্যালি সাউন্ড ছেলেপেলেদের রিকোয়ারমেন্ট এবং ডিমান্ড খুবই খুবই বেশি। সো যারা ডকুমেন্টেশনে খুব স্ট্রং, স্টুডেন্ট লাইফ থেকে যারা খুবই নিট অ্যান্ড ক্লিন মেটিকুলাসলি যারা কাজ করতে পছন্দ করে, সো যারা সুন্দর করে কথা বলতে পারে, এই ছেলেপেলেগুলো কিন্তু যদি কিউএতে ইয়ে করে, বিকজ যারা রেগুলেটরি টিমে কাজ করে, কিউএর যে রেগুলেটরি টিমে যারা কাজ করে তাদেরকে বিভিন্ন অডিটরদের সাথে ফেস করতে হয়, সুন্দর করে কথা বলতে পারে, প্রেজেন্ট করতে পারে। এবং QA is a prominent department nowadays, because most of the Bangladeshi company, they are either already got approval or trying to get the approval. So it's a very promising department. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। স্যার, যেহেতু এটা আমাদের সবার জানার জন্য প্রোগ্রামটা করা হয়েছে, সেক্ষেত্রে কিছু ইন্টারনাল বিষয়ে জানতে চাচ্ছিলাম যে R&D সেক্টরে ঢুকলে আমরা কি কি ধরনের সুবিধা পেতে পারি একদম শুরু থেকে last আমার পর্যন্ত। শহীদুল, আমি মনে হয় যে আমাকে একটু লিভ করতে হবে। আমার মনে হয় যে Yes, আমরা sir. অনেকক্ষণ কথা বললাম। জাহাঙ্গীর, তুমি আরেকটু করো। আর আমার কাছে যদি স্পেসিফিক অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে মূল্যবান সময় দিয়ে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। শহীদুল, সবাইকে থ্যাঙ্কস। আচ্ছা, আমি সবাইকে থ্যাঙ্কস এবং সবাইকে শুভরাত্রি। সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। পরিশেষে মশিউর রহমান সম্পর্কে, মশিউর রহমান 1 মিনিট, মশিউর রহমান সম্পর্কে একটু আমি বলি। মশিউর রহমান শুধুমাত্র যে ইনসেপ্টাতে জব করছে তা নয়, অনেকগুলো কোম্পানিতে অলরেডি জব করেছেন। অ্যারিস্টো ফার্মাতে জব করেছেন, এরপরে ও কিন্তু স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর R&D তেও ছিলেন, এবং এরপরে এখান থেকে মূলত ইনসেপ্টাতে যাই। তো আজকে মশিউর রহমানের এই সুন্দর প্রেজেন্টেশন এবং অনেক তথ্যবহুল যে ইনফরমেশন গুলো আমাদের মধ্যে শেয়ার করলেন, অনেক অনেক ধন্যবাদ মশিউর রহমানকে। থ্যাংক ইউ জাহাঙ্গীর, সবাইকে থ্যাঙ্কস। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার আপনার মূল্যবান সময়ের জন্য। আশা করি নেক্সট সেশনে আপনাকে আমরা পাবো। আপনার মঙ্গল কামনা করছি এবং দীর্ঘায়ু কামনা করছি। অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ ভেরি মাচ। জাহাঙ্গীর আলম খন্দকার স্যার। স্যার, আমরা যে বিষয়টা নিয়ে জানতে চাচ্ছিলাম যে আসলে আমরা কোন কোন ধরনের সুবিধা পেতে পারি R&D সেক্টরে আমরা জয়েন করলে, সংক্ষেপে কিছু যদি বলতেন স্যার। না, ঠিক আছে। মানে এখানে R&D তে জয়েন করলে যে ফ্যাসিলিটিস গুলো পাওয়া যাবে, সেই সেম ফ্যাসিলিটিস ফার্মাসিউটিক্যালস এর অন্যান্য যে ডিপার্টমেন্ট গুলো আছে, QA, প্রোডাকশন, QC থেকে শুরু করে রেগুলেটরি অ্যাফেয়ার্স, অলমোস্ট সেম ফ্যাসিলিটিসই এখানে দিয়ে থাকে আর কি। আর R&D তে যেহেতু কিছু ফ্যাসিলিটিস এক্সট্রা মূলত অনেকে পেয়ে থাকে, যেমন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের বিভিন্ন ধরনের সাপ্লায়ারের সঙ্গে মিটিং, সিটিং, তারপরে বিভিন্ন ট্রেনিং, এই জিনিসগুলো একটু বেশি পেয়ে থাকে আর কি অন্যান্য ডিপার্টমেন্টের চাইতে। যেহেতু আমরা কাজ করি ইনোভেশন নিয়ে, নতুন নতুন মলিকুল, নতুন নতুন ইনস্ট্রুমেন্ট, এগুলো নিয়ে যেহেতু কাজ করি, সুতরাং এই সাইড থেকে কিছু এক্সট্রা বেনিফিট আমরা পেয়ে থাকি। আর তাছাড়া যদি মনে করি যে কোম্পানির যে কম্পেনসেশন, স্যালারি, বোনাস বা আদার যে প্যাকেজিং প্যাকেজ গুলো, সেগুলো অলমোস্ট সেম। এটা স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর স্ট্র্যাটেজি। বাট আরো অনেক কোম্পানি আছে, যেমন ইনসেপ্টাতে R&D তে যারা জব করে তাদের জন্য এক্সট্রা কিছু বেনিফিট দিয়ে থাকে আর কি। হ্যাঁ, এটাই আর কি। ওকে, অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। কাইন্ডলি আমাদের উদ্দেশ্যে সংক্ষেপে কিছু যদি বলতেন। আমি সবার উদ্দেশ্যে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা এই যে আজকের যে সেশনটা যারা আয়োজন করেছে, বিশেষ করে শহীদুল ইসলাম প্লাস অন্যান্য ইউনিভার্সিটিতে যারা কোঅর্ডিনেটর হিসেবে কাজ করেছে এবং অ্যারেঞ্জ করেছে, সবাইকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং আগামীতেও যেন আরো সুন্দরভাবে
আজকে যেমন R&D নিয়ে আমরা আলোচনা করলাম, নেক্সট ডেতে হতে পারে কোয়ালিটি অ্যাসুরেন্স নিয়ে, প্রোডাকশন নিয়ে, তারপরে হচ্ছে কি কি ক্রাইটেরিয়া প্রয়োজন হয়। আমি বলবো যেটা গতদিনও বলেছিলাম ফার্স্ট সেশনে, আপনারা এই ধরনের প্রোগ্রাম কন্টিনিউ রাখেন, কারণ আমরা জানি যে আমাদের দেশ কিন্তু স্বল্পোন্নত দেশ বলা হলেও কিন্তু আমাদের দেশ কিন্তু ওইভাবে ডেভেলপ করেনি, গরিব দেশে বলা যায়। তো এই দেশের যারা গ্রাজুয়েট ফার্মেসি পাশ করছে বা ফার্মেসি নিয়ে পড়াশোনা করছে, আমাদের দেশের অনেক ছেলেমেয়েরা যারা আপনারা এই সেক্টরটাকে আরো উন্নত করার জন্য, নিজেদের রিচ হওয়ার জন্য, এবং একটা সবাই তো বিভিন্ন ধরনের ফ্যামিলি থেকে এই পড়াশোনাগুলো করছে, এবং এই পড়াশোনা করে যাতে একটা সুন্দর পজিশন পাই ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিতে, আবার জব পাই, এটা জুনিয়রদের জন্য, পাশাপাশি যারা ইন্ডাস্ট্রিতে অলরেডি জব করছে তাদের জন্য আমি মনে করি হেল্পফুল হবে। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে আমার মধ্যে যদি কোনো ইনোভেশন থাকে, সেই ইনোভেশন আমি যদি ইমপ্লিমেন্ট না করি, সেটা কিন্তু আইডিয়াই থেকে যাবে। আইডিয়া উইল রিমেন্স আইডিয়া, ড্রিম উইল রিমেন্স ড্রিম। আমি যদি অ্যাকশন না করি, ইফ আই ডোন্ট অ্যাকশন, দেন আইডিয়াস রিমেন আইডিয়াস, অ্যান্ড ড্রিম উইল রিমেন্স ড্রিম। অর্থাৎ স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, আইডিয়াই থেকে যাবে। এই জন্য আমাদের বেশি বেশি অ্যাকশন করতে হবে। আজকের এই সেশনটি যারা অ্যারেঞ্জ করেছিলেন তারা নিশ্চয় একটা অ্যাকশন করেছিলেন। সেই অ্যাকশনটা কি? যে হ্যাঁ, আমাদেরকে একটা প্রোগ্রাম করতে হবে, এবং একটা হচ্ছে ওয়েবিনারের অ্যারেঞ্জমেন্ট করতে হবে, সবাইকে পাবলিসিটি করতে হবে, পোস্টার বানাতে হবে, ইত্যাদি ইত্যাদি। এই কাজগুলো মূলত শহীদুল প্লাস আরো যারা এর সাথে জড়িত ছিল, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক এবং প্রাণ ঢালা ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা আগামীতেও এই ধরনের প্রোগ্রাম করবেন। আমার সঙ্গে যোগাযোগ করলে অনেক ধরনের আমাদের বড় ভাইরা আছে, স্পিকার আছে, বিভিন্ন ইউনিভার্সিটির অনেক সুন্দর সুন্দর স্পিচ দিতে পারবে। আজকে এই যে মশিউর রহমান আসলেন, আগামীতে এ ধরনের অনেক সায়েন্টিস্ট আছে, জিএম আছে, এজিএম আছে, ডিরেক্টর আছে, প্ল্যান্ট হেড আছে, ম্যানেজার আছে, huge number of resources available. So we have to capture and we have to gain the different types of experience from them. সুতরাং আমাদের অনেক সুযোগ আছে, অপরচুনিটি আছে। এই অপরচুনিটি গুলো আপনারা কাজে লাগাবেন। এখন স্টুডেন্ট হিসেবে, পাশাপাশি জব পাওয়ার পরেও প্রফেশনাল লাইফেও এই ধরনের সেমিনার, সিম্পোজিয়াম, ওয়েবিনার অ্যারেঞ্জ করবেন। করলে আমার মনে হয় যে অনেকেই উপকৃত হবে এই রিসোর্স গুলো, যে এক্সপিরিয়েন্স সেগুলো শেয়ার করলে। আমি আর দীর্ঘায়িত করতে চাই না, সবাইকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। আল্লাহ হাফেজ। শহীদুল, কনক্লুশন করে দাও। হ্যাঁ, ধন্যবাদ স্যার। ধন্যবাদ জানাচ্ছি যারা এই প্রোগ্রামে অংশগ্রহণ এবং মূল্যবান সময় দিয়েছেন। বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত দুইজন বক্তা, আপনাদের মূল্যবান সময় বক্তব্যের মাধ্যমে আজকের প্রোগ্রামকে প্রাণবন্ত করার জন্য। এছাড়াও ধন্যবাদ জানাচ্ছি অসীম কুমার আশুক ভাইকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। যারা কোঅর্ডিনেটর হিসেবে কাজ করেছেন, জাস্ট, পুস্ট, আরইউ, কুমিল্লা ইউনিভার্সিটি ফার্মেসি অ্যাসোসিয়েশন এবং ইসলামিক ইউনিভার্সিটি ফার্মেসি অ্যাসোসিয়েশন। আমার সঙ্গে যুক্ত ছিলেন বন্ধু অরূপ রয়, জাস্ট ফার্মেসি ডিপার্টমেন্ট, রানা ইসলামিক ইউনিভার্সিটি, সোহানুল কুমিল্লা ইউনিভার্সিটি এবং রাসেল ভাই পাবনা ইউনিভার্সিটি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করি খুব শীঘ্রই বড় ইভেন্ট আয়োজন করতে সক্ষম হব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সেশন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।